বাংলাদেশের যে অভিজ্ঞতা সেটা বলে দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সর্বশেষ 2014, 2018 এবং 2024 যথাক্রমে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। মূলত দলীয় সরকারের অধীনে সরকার এমনকি সুষ্ঠু নির্বাচন করতে চাইলেও এবং নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পরও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। দিস মাই আর্গুমেন্ট। সরকার যদি চায়, যদি হাসিনা যদি ক্ষমতায় থাকে আর একটা দলের প্রধান যদি ক্ষমতায় থাকে, সে যদি পার্সোনালি চায় সুষ্ঠু নির্বাচন করবে, তাও পারবে না, তার পক্ষে সম্ভব না। তার কমান্ড ফলো করবে না, স্থানীয় পর্যায়ে ফলো করবে না, কারণ সে দেখতেছে, কারণ আপনি সরকারের ক্ষমতায় আছেন, পুলিশ, বিডিআর, আর্মি সবকিছু স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, আপনার দলের সরকারের অধীনে। এখন ওই ঠাকুরগাঁও অথবা পঞ্চগড়ে সেখানে ওই নেতারা শুনবে না কথা, দেখতেছে যে যদি আমি ম্যানিপুলেশন করতে পারি এমপি হয়ে যাচ্ছি, কেমনি শোনাবে না? আর ওই পুলিশও তো শুনবে না, কারণ পুলিশ তো জানে যে এই তো সরকারি দলের লোক, সরকারি দলের জেলা সভাপতি, তার কথা শুনবে? তার কথা শুনতে হবে। কারণ হচ্ছে পুরো নির্বাচনটি পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগের লোকেরা, আমাদের নির্বাচন পরিচালনা করে নির্বাহী বিভাগের লোকেরা, আমলাতান্ত্রিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সরকারি বেসরকারি কর্মচারী, ডিসি, টিওনো, they all are the bureaucrats, they are the part of the government. তারা ডিসি কি গভর্নমেন্টের কথা শুনবে, মন্ত্রীর কথা শুনবে, প্রধানমন্ত্রীর কথা শুনবে, নাকি সরকারের কথা শুনবে? নির্বাচন কমিশনের কথা শুনবে। আপনি যদি নির্বাচন কমিশনের শত শক্তিশালী করেন, আমাদের বাংলাদেশের যে অবস্থা, এতে নির্বাচন যে বলা হয় নির্বাচন কমিশনকে আপনি শক্তিশালী করেন, শক্তিশালী করলেও আপনি পাবেন না, কারণ পুরো নির্বাচন প্রক্রিয়াটার সাথে আমলাতন্ত্রের লোকেরা, সরকারের কর্মকর্তা কর্মচারীরা জড়িত। নির্বাচন কমিশন সেখানে শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট দেয় এবং গাইডিং প্রিন্সিপালস তারা প্রোভাইড করে, এর বাইরে তো সেরকমের কোনো কাজ করতে পারে না, খুব বেশি কোনো কাজ করতে পারে। তৃণমূল পর্যায়ে সরকারি প্রশাসনের সদস্যবৃন্দ এ সংক্রান্ত নির্বাহী কার্যক্রম সম্পন্ন করে। তাছাড়া বাংলাদেশের অভিজ্ঞতা আরো বলে, ক্ষমতাসীন সরকার ও দল ক্ষমতায় থেকে নির্বাচনে পরাজয় বরণ করতে একদম নারাজ, কারণ আমাদের পলিটিক্যাল কালচার নাই। যেমন ক্ষমতায় থাকলে আমি নির্বাচনে পরাজয় বরণ করবো, তারা চায় না, কোনো অবস্থাতেই ক্ষমতা থেকে নির্বাচনে পরাজয় করতে চায় না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা পরাজয় মেনে নিতে অনিচ্ছুক। নিকট ভবিষ্যতেও এর কোনো ব্যত্যয় হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। কাজে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় সরকার নয়, বরং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সেটা আপনি নন পার্টি ক্যাটাগরি গভর্নমেন্ট বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা অন্য একটা যে নামই আপনি বলেন না কেন, কিন্তু নির্দলীয় নিরপেক্ষ একটি সরকার থাকতে হবে। সংসদ সদস্য নির্বাচন হওয়ার আগেই নির্বাচিত হয়ে সরকার গঠন হয়ে গেছে, নির্বাচনের আগেই সরকার গঠন হয়ে গেছে। এবং শুধু এটুকু না, আমি ইন্টারভিউ করছি আমার একটা গবেষণা আছে, সেখানে বলছি তাহলে আওয়ামী লীগেরও তো প্রার্থী ছিল, তারা কেউ দাঁড়াইলো না কেন? বুঝলাম যে বিএনপি নির্বাচন করে নাই, বয়কট করছে বিরোধী দলগুলি, মেইন স্ট্রিম বিরোধী দল। তো ওখানে কম্পিটিশন ছাড়া 154 জন নির্বাচিত হলো। এখন তো আমাদের আওয়ামী লীগের মধ্যেও তো তাদের ওই যে বলে যে বিদ্রোহী প্রার্থী বা এরকমের ঘটে, তো তারা দাঁড়াইলো না কেন? এর জবাবটা হচ্ছে দাঁড়াইতে দেওয়া হয় নাই। গোয়েন্দা সংস্থাগুলি কেউ যদি এরকমের করছে, তখন তাদেরকে ফেরত দিয়ে অর্থাৎ কনফার্ম করছে যে কোনোভাবেই যাতে এখানে নির্বাচন না হয়, 154 জন যাতে হয়। আপনি চিন্তা করেন কিভাবে নির্বাচন ব্যবস্থাটাকে কলুষিত করেছে। এবং এরপরে তো আমরা দেখলাম যে একটা ফেসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এই নির্বাচনগুলি আছে ফেসিবাদী ব্যবস্থা, এটা অ্যাবসলিউটলি ফেসিবাদ। আমি আর্গু করতে পারি যে এটা ইভেন মুসলিনের ফেসিবাদ থেকেও ডেঞ্জারাস ছিল, এটা আর্গু করতে পারি। কারণ মুসলিনের ফেসিবাদ এই দেশপ্রেমহীন ছিল না, মুসলিনের দেশপ্রেমিক ছিলেন। এবং হিটলারকে আপনি দেশপ্রেমিক বলবেন, সে যা করছে জার্মানির জন্য করছে, যা করছে ইটালির জন্য করছে। দেশকে কোনো একটা দেশের কলোনি বানায় না, আরেকটা দেশের হাতে তুলে দেয় না। দিস অ্যাবসলিউটলি ট্রু, এটা অ্যাকনলেজ করতে হবে। এই দেশের হাতে এই দেশের শাসন ক্ষমতাও ছিল না, এই দেশের কর্তৃত্ব, এই দেশের নিয়ন্ত্রণ আরেকটা দেশ তারা করতে পারে না। কোথায় তারা দেশটাকে নিয়ে গেছে? বাস্তবতা তো বুঝতে হবে। এখন আপনি একাডেমিক্যালি অনেক বলতে পারেন যে তত্ত্বাবধায়ক সরকারের সাথে কি গণতন্ত্রের সংঘর্ষ আছে কিনা, তাহলে গণতন্ত্র কি থাকে কিনা তত্ত্বাবধায়ক সরকার, সংবিধানের সাথে সংঘর্ষ আছে কিনা বা ভিন্ন কথা। প্র্যাকটিক্যালিটি হচ্ছে, প্র্যাগম্যাটিজমটা হচ্ছে, যে রিয়ালিটি হচ্ছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন দেখি নাই। দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, এরপরে এই আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয়। এখন মজার ব্যাপার হচ্ছে
আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলি যখন বলছে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে তারা, এবং তখন তো রূপকার বিশেষ করে প্রত্যেক দলই তখন ক্রেডিট নিয়েছিল যে তারা হচ্ছে রূপকার, যে তারাই হচ্ছে এটা কি বলে যে তাদের ব্রেইন চাই তত্ত্বাবধায়ক, এবং তারা খুব এটার স্ট্রাইক নিতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 2001 সালে বিএনপি আসলো, এরপরে 2006 যে নির্বাচন হওয়ার কথা ছিল, অনেক কথাবার্তা আছে, এগুলি এখানে আলাপ করতে পারছি না। এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আবার তারা আন্দোলন করলো। যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে অবাধ নিরপেক্ষ, তারাই আবার বিরুদ্ধে আন্দোলন করছে। বিএনপি তখন বলছে না তত্ত্বাবধায়ক সরকার লাগবে। মানে আমরা দেখি যে যখন ক্ষমতায় থাকে তখন বলছে তত্ত্বাবধায়কের দরকার নাই, বিরোধী দলে থাকলে দরকার আছে। এরপরে যখন আবার ওই বিরোধী দল ক্ষমতায় যায় তখন আবার বলে দরকার নেই, আবার ওই ক্ষমতাসীন দল যখন বিরোধী দলে যায় তখন হচ্ছে দরকার আছে। তবে এই যে একটা লেন্স, যে আমি দেখি যে আমি জয়ী হতে পারবো কিনা, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা দেখছি না যে আমাদের রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যেতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে কোথায় নিতে চাই। গণতন্ত্র যে কি, গণতন্ত্র তো একটা না এরকমের একটা মেশিন না যে আপনি আমি চালু দিলাম হয়ে গেল। একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ম্যাকাইভার উনি বলছেন যে ডেমোক্রেসি কখনো কমপ্লিটলি অ্যাচিভ করা যায় না। ডেমোক্রেসি ক্যান নেভার বি অ্যাচিভড কমপ্লিটলি, বাট ডেমোক্রেসি গ্রোস ইনটু ইটস বিইং। দেখুন দারুণ কথা বলছেন যে গণতন্ত্রকে যদি আপনি একটা ভালো জায়গায় নিতে চান, যেমন ইউরোপ আমেরিকাতে যেখানে আছে, তাহলে এটাকে গ্রো করতে দিতে হবে, এটার অস্তিত্ব থাকতে হবে। আপনি অস্তিত্ব থাকার পরে আস্তে আস্তে করে এটাকে, যেটাকে পলিটিক্যাল সায়েন্সটা বলছেন ডেমোক্রেটিক কনসলিডেশন, অর্থাৎ কনসলিডেশনের একটা জায়গায় যেতে হবে, কিন্তু সেটাকে মেনে না। আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে রাজনৈতিক দলগুলির আগে আমরা দেখেছি এই ফেনোমেনন থেকে বের হয়ে আসতে পারে। অর্থাৎ আমার দলের দিকে তাকিয়ে, দল তো আপনি ঠিকই আছে, কিন্তু তার থেকে আমাদের দেশটাকে গুরুত্ব দিতে হবে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শাসন ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগ এসে কি করলো, এখানে তারা একটা মানে পলিটিক্যাল একটা ম্যানুভারিং করলো। তারা সরাসরি সংসদের আইন পাস করে এটা বাদ দেয় না, অর্থাৎ সংবিধান সংশোধন করে এটা বাদ দেয়। তারা তাদের এক লোককে দিয়া একটা করলো, ওই যে হাইকোর্টে একটা রিট করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে, এবং সেই রিটের আলোকে বাংলাদেশের উচ্চ আদালত তার একটা রায় দিল। এবং দেখেন সেইখানেও কিন্তু হাইকোর্ট এমিকাস কিউরি নিয়োগ করেছিলেন 8 জন। তার মধ্যে বিখ্যাত প্রখ্যাত ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, তারপরে রফিকুল হক, এরপরে টি.এইচ খান, ডক্টর কামাল হোসেন, এই রকমের প্রখ্যাত বাংলাদেশের লিডিং যে আইনজীবী যারা ছিল, সংবিধান বিশেষজ্ঞ যারা ছিল, তারাই এমিকাস কিউরিতে ছিল। আর যিনি রিট পিটিশনকারী, তার পক্ষে ওনার নাম সম্ভবত অ্যাডভোকেট আজমানুল হক কিউসি, উনি শুধুমাত্র বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হবে, উনি রিট পিটিশনকারীর পক্ষে। আর বাকি যে 8 জন এমিকাস কিউরি, তার 6 জনই বলছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে না, ইনক্লুডিং ডক্টর কামাল হোসেন। 2 জন শুধু বলছেন যে বিচারপতিদেরকে এর বাইরে রেখে কিভাবে সংস্কার করা যায়, বাতিল করা যাবে না, তবে এটা সংস্কার করতে হবে। 2 জনের একজন হচ্ছেন ব্যারিস্টার রফিকুল হক এবং ডক্টর ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, আমার যতদূর মনে পড়ে। ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে না, কিন্তু এটা সংস্কার করতে হবে, কারণ বিচারপতিদের নিয়ে যেহেতু কোশ্চেন আছে, কারণ ওই কোশ্চেনটা আমাদের তৈরি করছে। আম সরি, কারণ তার কি বলে বিচারপতি কে এম হাসান, যিনি চিফ জাস্টিস ছিলেন এবং যার প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল, তাকে আইন যে অঙ্গ এবং বাংলাদেশের যারা কি বলা যায় সিভিল সোসাইটি বা অন্যান্য যারা ছিল, সবাই তাকে বলতেন পারফেক্ট জেন্টলম্যান, কখনো তার বিরুদ্ধে কোনো একটা বিচার বা কোনো কিছু নিয়ে তার বিরুদ্ধে কখনো অভিযোগ ওঠে না। সবাই বলছেন অত্যন্ত একজন ভদ্র মানুষ, নিরপেক্ষ মানুষ, এবং আইন সবসময় তিনি মেনে চলেন, এরকম একজন মানুষ। কিন্তু তাকেও সামহাও একটা করার কারণে ওই যে 2 বছর ওই সময় ওইটা কি বলবো আমি জানি না, বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে উনি হয়েছেন, এবং আওয়ামী লীগ তখন বলছেন যে উনি বিএনপি দল করেন বা ইত্যাদি ইত্যাদি, এই কারণে তাকে বাতিল করে দিতে হবে। আচ্ছা, বুঝলাম যে তাকে, তাহলে তারা বলতে পারতো তাহলে আমরা এটা সংশোধন করি বা অন্যভাবে একটা মেকানিজম করি, কিন্তু ব্যবস্থাটাই কেন বাতিল করতে হবে? এবং তখন পত্রিকাগুলি, ডেইলি স্টার সহ প্রথম আলো, অন্যান্য পত্রিকাগুলি যে জরিপগুলি করেছেন, সেখানে দেখবেন 85% বেশি মানুষ তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে না, মানুষ চায় না।
তারপরও এই তত্ত্বাবধায়ক সরকার তখন বাতিল করছেন এবং জাস্টিস খায়রুল হক সাহেব বাংলাদেশের জন্য তার দায় নিতে হবে। আজকে যে গত 15 বছর যে ফেস্টিভাল হয়েছে, এই যে রক্ত দেওয়া লাগলো ছাত্র জনতা, কেন আমরা এত মরবো? আমরা 71 সালে স্বাধীনতা লাভ করেছি, এখন আমরা রক্ত দিব কেন? এখন আমরা আমাদের ছেলেমেয়েরা মারা যাবে কেন? আমরা মারা যাবো কেন? রাজপথে আমাদের আন্দোলন করা লাগবে না? এই রক্ত দিতে হবে তবে। তখন তিনি প্রথম দিকে একটা রায় দিলেন, এটা তখন পূর্ণাঙ্গ রায় না। তিনি বলেন যে 2টা নির্বাচন হতে পারে, বাতিল, তবে 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার। এটা একটা কি বলবো যে অ্যাকশন, যদিও পরে যে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে। তখন আওয়ামী লীগ সরকার এইটাকে ভিত্তি করে বলছে, যেহেতু বলছে যে অর্থাৎ রায় বলে নাই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই দিতে হবে অথবা বাতিল করা যাবে না, যেহেতু 2 নির্বাচন হতে পারে, কিন্তু বলে না যে 2 নির্বাচন করতেই হবে, এটা ডিরেকশন এভাবে দেয় নাই। যেখানে তখন পার্লামেন্টে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিল। আমি ইসে আসছি আর কি।